এই যে 6 জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, এটা নিয়ে ধরে নিলাম যে এখন কখন নেওয়া হয়েছে, আমি সাপোর্ট করতেছি না, যে তাদেরকে নেওয়াটাকে সাপোর্ট করতেছি না। কখন নেওয়া হয়েছে? যখন বোঝা যাচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাপারে প্রশাসন বা এনফোর্সমেন্ট এজেন্সি চিন্তা করতেছে যে এদেরকে অন্য ধ্বংসের লাইনে নিয়ে যেতে। চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়ে। আমি প্রথমে আপনাকে প্রশ্ন করি যে রংপুরের যে ছেলেটাকে গুলি করলো বলা হচ্ছে, আমি যদি বলি এটা মেড এবং ইট ওয়াজ এ পার্ট অফ এ মিডিয়া কু, নো নো নো, এই যে এটা কি ভিডিওটা এরকম যে আমার পুরো ভিডিও ফ্রেমের মধ্যে, ক্যামেরার ফ্রেমের মধ্যে পুলিশ গুলি করছে আর ওই বুক পেতে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম যে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন 6 জন সমন্বয়কে নিয়ে যে প্রশ্ন করেছে, এতে বর্তমানে দেশের যুব সমাজ তাকে বেঈমান একজন মানুষ বলে আখ্যায়িত করেছে। এদিকে বিশেষ করে আমাদের ওবায়দুল কাদের সাহেব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে অবরোধ চলাকালীন সেনাবাহিনী যখন নেমেছিল তখন সেনাবাহিনী কোনো গুলি চালায় নাই। এদিকে সেলিম খান বলেছেন যে বাংলাদেশের রংপুর জেলার যে আবু সাঈদকে গুলি করেছে পুলিশ, এটা পুলিশ গুলি করে নাই, এটা অন্যভাবে মারা গেছেন, ফ্রেম দিয়ে বুঝিয়েছেন। এবং এদিকে ঢাকা হাইকোর্টে এক ছাত্রী পুলিশের প্রিয়জন গাড়ি আটকিয়ে দেন, কেন? তার বড় ভাইকে ফিরিয়ে দিতে হবে। এই সব কিছু নিয়েই আজকে আপনাদের সম্মুখে উপস্থিত করেছি এই সমস্ত ভিডিওগুলা। তবে সবচেয়ে আকর্ষণ আজকের এই ভিডিও, যেই ব্যারিস্টার সুমনকে আমরা সবাই ভালোবাসতাম, সবাই ভালোবাসি, কিন্তু সেই ব্যক্তির মুখে এই প্রশ্ন শুনে আপনারা অবাক হয়ে যাবেন। কি প্রশ্ন? চলুন আমরা ভিডিওর শেষ অংশে চলে। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আটক করা হয়েছে কিছুক্ষণ আগে, তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু দেখছে এখানে একজন শিক্ষার্থী তার, এবং দেখছি একজন শিক্ষার্থী তার গাড়ির সামনে দাঁড়িয়েছেন, দেখছি তাকে যেন, এবং দেখছি গাড়ির সামনে দাঁড়িয়েছেন একদম, আমরা দেখছি এবং তাকে যেন দেখছি তাকে কিন্তু এখানে ঘিরে রাখা হয়েছে, তিনি গাড়িকে ঘিরে রেখেছেন এবং তার বাইকে ছাড়ার জন্য সে এখানে আটক করছে। আমরা দেখছি তিনি কিন্তু চিৎকার করছেন। আপনার কাকে গ্রেফতার? দেখছি পুলিশ কিন্তু মেয়েটিকে আটক করেছে এবং যে মেয়েটিকে আসলে ঘিরে রাখা হয়েছিল সে কিন্তু তার বাইকে পুলিশের তাকে গ্রেপ্তার করেছে, আটক করেছেন দেখছি। এবং আমরা দেখছি শিক্ষার্থী আসলে এই মুহূর্তে আটক করেছে তাকে।
এবং আমরা দেখছি সেনার আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্টারফোর্ড ইউনিভার্সিটি। সে আপনার কি হয়? সে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের আমরা একসাথে ছিলাম, উনি অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছে। আপনারা কেন এসেছিলেন এখানে? না, বাকিদেরকে চেনা নাই, আমরা একসাথে ছিলাম। আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে অনেকজন ছিলাম, প্রায় শতাধিক। আপনারা কেন এসেছিলেন এখানে? এখানে আমরা পর্যবেক্ষণ করতে আসছিলাম এবং হচ্ছে আমাদের ভাইদের যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তাদের যে হত্যার বিচার চাওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ দাবি নিয়ে আসার জন্য জড়ো হয়েছিলাম। কিন্তু ওনারা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি, আমাদেরকে ওনারা আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ যাকে ধরে নেওয়া হয়েছে আপনার ভাই, তার নাম কি? তার নাম নূর, তিনি পারবে না না, কান্নাকাটি করিস না, পারবে না, পাগল হচ্ছিস, পারবে গা তোরে। আপনাদের কয়জনে ধরতে, মোট কয়জনকে ধরছে? মাত্র আমরা এখানে কোনো নাশকতা তৈরি করতে আসিনি, আমরা এখানে কোনো নাশকতা তৈরি করতে আসিনি, কিন্তু আমাদের সংযমের আন্দোলন আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের আমার বয়স 17 বছর আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। নাম কি? আমাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করতেছে, আমাদেরকে পুলিশ শুধু শুধু আমাদের গায়ে হাত তুলে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের শান্তশিষ্টভাবে আন্দোলন করতে দিচ্ছে না। কেন তারা আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না? আমরা আমাদের ভাইদের বিচার চাই, তো আমাদেরকে শুধু শুধু হ্যারাসমেন্ট করে। এখানে কয়জন আটক? আমি এখানে আসছিলাম আন্দোলনে। গাড়ির ভিতরে কয়জন? আমরা গাড়ির ভিতর 7-8 জন আছে, তার ভিতর 3 জন মেয়ে আছে। আপনাকে কোথাকার কোন কলেজে জানেন কিছু? আচ্ছা ভাইয়া, আমাকে তারা ধরে নিয়ে যাচ্ছে, আমাকে তারা মারছে, আমার গায়ে পুলিশ পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে। আমি জানি না আপনাকে কোন কলেজের স্টুডেন্ট? আমি জানি না আমাকে কিভাবে মারবে। দর্শক, ইতিমধ্যে আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখেছেন, হয়তো বা অনেকের চোখে কান্না চলে এসেছে। তবে কান্না এখানে শেষ নয়। যারা আমরা এই যুব সমাজ ব্যারিস্টার সুমনকে মানবতার ফেরিওয়ালা বলতাম, সেই মানবতা ফেরিওয়ালার মুখ দিয়ে কী কথা বের হয়েছে, যা আমরা নিজেরাই হতভম্ব হয়ে গেছি। যে এই 6 জন সমন্বয়ককে কেন, কী কারণে ডিপি অফিসে নিয়ে যায় রাখা হয়েছিল, কোন আইনে রাখা হয়েছিল, একজন সাধারণ জনগণ তাকে প্রশ্ন করেছিল। সে প্রশ্নের উত্তরে যে উত্তরটা দিয়েছে, সেই উত্তরটা যুব সমাজ কেউ মেনে নিতে পারছেন না। এজন্য তাকে জাতির বেঈমান বলে আখ্যায়িত করছেন। একে আর কেউই কখনো কোনো কারণে মানবতার ফেরিওয়ালা মানতে চাচ্ছেন না। চলুন আমরা সেই ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো কেন সবাই তাকে বেঈমান বলছে। জাতীয় সংসদ সদস্য সুমন ভাই অত্যন্ত একজন ব্যারিস্টার এবং সাধারণ জনগণের জন্য কথা বলেন। তো ওনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো একজন ব্যারিস্টার বটে, নট অনলি মানবতার এমপি, আপনি যে 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিরাপত্তার জন্য রাখা হয়েছে, তাদের এই নিরাপত্তায় রাখার তারা যদি নিজেরা নিরাপত্তা না চায় তাহলে নিরাপত্তায় রাখার আইন আছে কিনা, আর তাদের মোবাইলগুলো বন্ধ রাখা হচ্ছে কেন, তাদের সাথে আমরা কথা বলতে পারার আইন আছে কিনা, তাদের মোবাইলগুলো খোলা রাখার। ধন্যবাদ, বুঝতে পেরেছি। সঙ্গে ওনাদের 6 জনকে খাওয়ানোর বিষয়টাও নিশ্চয়ই আসবে, আপনি এটার জবাবটা যদি একটু দেন। দেখেন, এই যে 6 জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, এটা নিয়ে ধরে নিলাম যে এখন কখন নেওয়া হয়েছে, আমি সাপোর্ট করতেছি না, যে তাদেরকে নেওয়াটাকে সাপোর্ট করতেছি না। কখন নেওয়া হয়েছে, যখন বোঝা যাচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাপারে প্রশাসন বা এনফোর্সমেন্ট এজেন্সি চিন্তা করতেছে যে এদেরকে
অন্য ধ্বংসের লাইনে নিয়ে যেতে পারে। ধরেন আপনার ছেলে যদি কোনো অন্য মেয়ের জন্য মনে করেন যে পাগল হয়ে যায়, তখন আপনি করতেছেন কি, ভাবতেছেন যে ওই মেয়ের বাবা মারা আমার ছেলেটার মাথা নষ্ট করে ফেলে কিনা, এই জন্য ছেলেটারে বিদেশ পাঠাই দেয় ফ্যামিলি। তো এইখানে হয়েছে কি, আমার যতটুকু আমি তাও জানি না, কিন্তু আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসাকে কখনোই সাপোর্ট করি না। এবং অন দ্য টপ অফ দ্যাট আপনি এটা তো আজকে জানেন হাইকোর্টও এই বিষয়ে গতকালকে বলছেন যে এটা একটা তামাশা। তো আমি মনে করি যে এই রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে তাদেরকে যদি মানে সিকিউরিটি মানে কি শুধু যে ফিজিক্যাল সিকিউরিটি এটা না, এটা হচ্ছে গিয়ে ঠিক ওনারা যে স্পেসিফিক আন্দোলনে থাকতে চান তারা যেন নিজেদের বুদ্ধিতে থাকতে পারেন, এইটা থেকে একটা বক্তব্য, এরকম একটা বক্তব্য প্রশাসন থেকে আসছে। আমি যতটুকু দু একজনের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে আমরা যদি অ্যারেস্ট করতে চাইতাম এনি টাইম আমরা অ্যারেস্ট করতে পারি, কিন্তু তাদেরকে মনে হয়েছে যে তারা তো সাধারণ ছাত্রের প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে যদি অন্যরা আইসা এই আন্দোলনটারে, আমি তো আপনারা বললাম এই আন্দোলন বারবার চেঞ্জ হইতেছে, আপনি খেয়াল করে দেখেন গতিপথ বদলাচ্ছে। এখন এক এক সমন্বয়ক এক এক কথা বলতেছে। এখন সমস্যা হচ্ছে কি, রাষ্ট্রের তো দায়িত্ব থাকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্র এই শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে যে কোনো কাউকে বলতে পারে আপনি বের হবেন না, আপনি বাসায় থাকুন। মানে আমাকে যে কোনো সময় বলতে পারে যে আপনি, যেমন আমার যখন লাইফ থ্রেট আসছিল আমাকে বলা হয়েছে যে আপনি বাসার বাইরে বুঝে যাবেন, আপনি এখন আপাতত যাবেন না। তো এইটা আমার মনে হইতে পারে, তবে ওভারঅল এটা আমার মনে হওয়ার বিষয় আমি বললাম। তবে আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই হোক, যে কোনো এজেন্সি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কেউ আটকে রাখতে পারে না। এটার জন্য তো হাইকোর্টে আমাদের আইনজীবীরা গিয়েছে এবং এই শুনানির আগেই তো আমার জানা মতে ওই ডিবি অফিস থেকে এদেরকে কি করা হয়েছে, খাওয়ার আপ্যায়ন করার বিষয়টা কি? না, এটা তো আসলে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এটা একেবারে তামাশা করার মতো। তো এটা আসলে খুব একটা কাম্য না আমার কাছে মনে হয়। না, এটা আমার মনে হয় কি, ফেসবুকে যে এইটাকে একটা ব্যাকআপ হিসাবে দেখানো হয়েছে যে দেখো ওরা খাচ্ছে, এরকম বিষয়টা এটা করতে গিয়ে আসলে আরো ওই এটা তামাশার বিষয় হয়ে গেছে। জি, শুনলে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ব্যর্থতার দায় কে নেবে, এবং পাশাপাশি জামাত বিএনপির যে অগ্নিসন্ত্রাস সেটা সঠিক তথ্য গোয়েন্দারা পাননি তার দাবি, যে এটার ব্যাপারে এবং আপনার মন্তব্য। আমি আমাদের গোয়েন্দাদের একটা বিষয়টা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গোয়েন্দারা কতটা সফল। আমি যখন এমপি নির্বাচন করতে যাই তখন দলের কাছে গোয়েন্দারা রিপোর্ট পাঠান যে কার জনপ্রিয়তা কত বেশি। ওই রিপোর্ট অনুযায়ী আমি মনে হয় 3 নম্বরে ছিলাম, মানে 1 নাম্বার তো নাই, যে আমার জনপ্রিয়তা 3 নম্বরে আছে আমার এলাকায়। গোয়েন্দারা রিপোর্ট পাঠিয়েছেন আমি যতটুকু জানছি। তো এর ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে যার সাথে আমি নির্বাচন করছি উনি ফার্স্ট ছিলেন গোয়েন্দাদের রিপোর্টে, তার থেকে আমি 1 লাখ ভোট বেশি পাইছি। তো আপনি বুঝতেছেন যে গোয়েন্দারা, আমাদের দেশের গোয়েন্দাদের অবস্থাটা কি। আরও শুনেন, পাকিস্তান আমলেও গোয়েন্দারা বলছে যে আরে বঙ্গবন্ধু এই শেখ মুজিবুর রহমানের এইগুলো বাংলাদেশে কিচ্ছু না, এগুলো 1-2 বিষয়। তো ঠিকই তো এই দেশ স্বাধীন হয়েছে। তা আমাদের গোয়েন্দাদের অবস্থা কিছু কিছু ক্ষেত্রে যে একেবারে সফলতা নাই তা না, আছে জঙ্গি দমনে সফলতা আছে, কিন্তু এইসব বিষয়ে যতটুকু দরকার একেবারেই অতটুকু ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, দায়টা কে নিবে? দায়টা যথারীতি এই যে সরকারকে বহন করতে হবে। সরকার যে একটা সেই কি পর্যায়ে চলে গেছে, এটা তো এইগুলার দায়িত্ব, নাইলে তো আর সরকার এরকম একটা মধ্যখানে মাত্র 6 মাস হয়েছে সরকারের বয়স, এরকম সময় তো এরকম একটা আনকমফোর্টেবল পজিশনে। আমি প্রথমে আপনাকে প্রশ্ন করি যে রংপুরের যে ছেলেটাকে গুলি করলো বলা হচ্ছে, আমি যদি বলি এটা মেড এবং ইট ওয়াজ এ পার্ট অফ এ মিডিয়া কু, নো, এই যে এটা কি ভিডিওটা এরকম যে আমার পুরো ভিডিও ফ্রেমের মধ্যে, ক্যামেরার ফ্রেমের মধ্যে পুলিশ গুলি করছে আর ওই বুক পেতে নো। আমি আপনাকে বলি এই টোটাল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে 700 থেকে 800 কোটি টাকা। আপনি বললেন আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার প্রতি শতভাগ রেসপেক্ট আছে, কিন্তু আপনি বললেন তদন্ত সাপেক্ষে কারা করলে, হাজার হাজার সারা দেশ থেকে লিস্ট হচ্ছে, তারা ধরা পড়ছে, পথে ধরা পড়ছে, বিভিন্ন জেলা বিএনপির নেতা, জামাতের নেতা, শিবিরের নেতা, সব কয়েক হাজার গ্রেফতার হচ্ছে, পাখির মতো গুলি করছে। দেখুন এই যে জাহাঙ্গীরের মেয়র জাহাঙ্গীরের সহযোগী একজন ছিল, তাকে মেরে জানালায় বেঁধে রেখেছে, ওই সাইনবোর্ডে এক পুলিশকে মেরে গাছে ঝুলে, ওটা প্রাণ না, ওটা জীবন না। সাইনবোর্ডে একটা পুলিশ সদস্য
তার পোস্টিং কোথায় জন্য ঢাকার বাইরে, পুলিশে চাকরি করে বলে তার বাবা মাকে মেরে ফেলেছে, অনেক কিছু এর মধ্যে মিডিয়াতে আসেনি। যে তিনজন পুলিশ সদস্য তারা কিন্তু কেউ ফাইটে ছিল না, রাষ্ট্রের বিরুদ্ধে এই রামপুরা, তারপর এই কুড়িল এরিয়া নিন্দা জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশকে। আপনার বলি যে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছেন এবং আমাদেরকে সবাইকে যে তিনি মানে ল এনফোর্সিং এজেন্সিকে নন লেথাল বুলেট ইউজ করতে বলেছেন, যেটা রাবার বুলেট, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। রাবার বুলেটে কেউ মারা যায় না, তাহলে ছাত্র কেউ মারা গেল। যদি পুলিশে মারত তাহলে তো তামা করে ফেলার কথা। ওই যে যাত্রাবাড়ি, সাইনবোর্ড, কদমতলী, ওইদিকে রামপুরা, বাড্ডা, সেখানে কেন সন্ত্রাসীদেরকে মারতে পারল না পুলিশ? কেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 বর্ষের ছাত্রকে একটা বুলেট কে গুলি করলো? তারেক জিয়া লন্ডন থেকে যে শত শত কোটি টাকা বিভিন্নভাবে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী কোঅর্ডিনেটর সেজে তারা যে একটা নীল নকশা করেছে, আর যিনি একজন অ্যাম্বাসেডর চলে যাচ্ছেন, যাওয়ার আগে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার তো লবিস্টের মাধ্যমে পেয়েছে, এটাকে হালাল করার জন্য 9 তারিখে যে 26 জনকে দাওয়াত করেছিল সেখানে তার 16 জন হচ্ছে সেই 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কুশীলব। সব নামগুলো আমাদের কাছে আছে। এখন জিনিসটা হচ্ছে এই লাশের রাজনীতি আমরা দেখেছি, নিরু বাবলুর রাজনীতি, অস্ত্রের লাশের রাজনীতি আমরা দেখেছি। এই লাশ পড়লে কার লাভ, কার ক্ষতি? কেন পুলিশ গুলি করে রাবার বুলেট থেকে মানুষ মারা যায়? পাখির মতো গুলি করে মারছে, কে মারছে? তার আগে বলি, রাবার বুলেটে নর্মালি আহত হয়, কখনো রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা জীবনে কোনোদিন শুনি না। আমাদের চাকরি জীবনে রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা কোনোদিন শুনি না। আর একটা জিনিস যে সেলিম মাহমুদ যে কথা বললেন যে যেগুলো মারা গেছে সেগুলোর এভিডেন্সগুলো নিয়ে দেখেন, অনেকে কিন্তু ইটের আঘাতে মারা গেছেন। আমি নারায়ণগঞ্জের সিমরাইলে একটা মা হসপিটাল আছে, মা হসপিটাল, সে হসপিটালের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে আগুন দিয়ে দেয়। ওখানে পুলিশের একটা ফাঁড়ি ছিল, একটা হাইওয়ে পুলিশের একটা ফাঁড়ি ছিল, মূলত সেই কারণে আগুনটা দেয়। হেলিকপ্টারে রেস্কিউ করা হয়েছে। এখানে পরশুদিন 3 জনের লাশ পাওয়া যায় একটা মার্কেটাইল ব্যাংকের ভিতরে ডেকোরেশন চলতেছিল, যেহেতু আগুন দিয়ে দিয়েছে ওরা আর বের হতে পারেনি, ওরা পুড়ে মারা গেছে। শুধু লাশগুলো 3 জন শ্রমিকের লাশটা পাওয়া গেল। তাহলে এই যে 3 জন শ্রমিক মারা গেল, এটা কি তাহলে পুলিশের আঘাতে মারা গেল? আচ্ছা, তো এরকম ঘটনা বাংলাদেশে বহু জায়গাতে আছে যে ইটের আঘাতে মারা গেছে, পিটুনিতে মারা গেছে। পুলিশের 3 জনকে তো বললামই যে 3 জনই কেউই কিন্তু ডিউটিতে ছিল না, তারা সিভিল ড্রেসে ছিল। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, ধরে তাদেরকে মেরে ফাঁসিতে ঝুলাই রেখেছে। একজন আনসারের সদস্য মারা গেছে। এইগুলো যে উনি যে আউসাদ খান সাহেব যেটা বললেন যে যারা মারা গেছে, এগুলো ম্যাটার অফ ইনকোয়ারি চলে আসবে যে কারা কীভাবে মারা গেছে, পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে আসবে। কিন্তু আপনাকে একদম শিওর করে আমি বলতে পারি যে কখনোই রাবার বুলেটের আঘাতে কেউ কখনো মারা যায় না। রাবার বুলেট বডির ভিতরে কিন্তু কখনো যায় না, রাবার বুলেট বডির উপরেই থাকে। ভিতরে তার তো একটা গোল ছোট্ট একটা হালকা একটা বল, যেটা আঘাত লাগে চামড়ার উপরে আঘাত লাগে, বড় জোর হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যেতে পারে, ব্যথা করে, ব্যথাটা পরবর্তী। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো, আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়ে